27 বছর বয়স, এমএ পাস, দেখতেও রাজপুত্রের মতো। কিন্তু নিজের জীবনের একটা সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতাও যার হাতে ছিল না, তাকে কি বলা যায় বলো তো? রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বলেছিলেন মাকাল ফল। কেন অনুপম আজও আমাদের সমাজের অনেক মেরুদণ্ডহীন যুবকের প্রতিচ্ছবি? চলো গল্পের ছলে চিনে নেই সেই অনুপম আর প্রতিবাদী কল্যাণীকে। আর হ্যাঁ, আজকের এই ভিডিও যদি তুমি মনোযোগ দিয়ে শেষ করো, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, অপরিচিতা থেকে এমসিকিউ হোক বা সৃজনশীল, আর কোনো প্রশ্নই বোর্ড পরীক্ষায় তোমাকে আটকাতে পারবে না। পুরো অধ্যায়টাকে আজ আমরা মাথায় ডাউনলোড করে নেব। চলো গল্পটার গভীরে ঢোকার আগে তিনটি বিষয় একটু ঝালিয়ে নেই, যা জানলেই তুমি বেশিরভাগ সৃজনশীল এবং এমসিকিউর আনসার করতে পারবে। নাম্বার 1, লেখক পরিচিতি। নাম্বার 2, গল্পের প্রেক্ষাপট। নাম্বার 3, চরিত্রের পরিচয়। প্রথমেই লেখক পরিচিতি নিয়ে একটু ভাবি। মাত্র 16 বছর বয়সে একটা ছেলে গল্প লিখছে, আর সেই গল্প থেকেই জন্ম নিচ্ছে বাংলা সাহিত্যের এক সম্পূর্ণ নতুন ধারা। ভাবতেই অবাক লাগে, তাই না? এই অসাধ্য সাধন করার ছেলেটার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। 1861 সালের 7 মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মানো এই মানুষটা একসময় হয়ে উঠলেন আমাদের বিশ্বকবি। তিনি কেবল কবিই নন, তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা। দীর্ঘ 64 বছর ধরে তিনি একের পর এক মুক্তোর মতো করে গল্প গেঁথেছেন, যার সংখ্যা 95টি। এই গল্পগুলোই একসাথে গল্পগুচ্ছ নামে পরিচিত। আর আমাদের আজকের গল্প অপরিচিতা সেই গল্পগুচ্ছেরই একটি অমর রত্ন। 100 বছরেরও আগের কথা। বাংলার ঘরে ঘরে তখন বিয়ে মানে পণের হিসাব, গহনার ওজন আর মেয়ের বাবার সামর্থ্যের পরীক্ষা। মেয়েরা পড়বে কি পড়বে না সেটা নিয়ে কেউই ভাবত না। ঠিক এই সমাজের বুকে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ লিখলেন অপরিচিতা, একটা গল্প যেখানে পণ প্রথার বিরুদ্ধে প্রতিবাদ করলেন একজন বাবা, আর ভেঙে পড়া সমাজকে চ্যালেঞ্জ ছুড়ে দিল একটা মেয়ে। এবার চলো চরিত্রের পরিচয়গুলো জেনে নেওয়া যাক। অনুপম গল্পের নায়ক, উচ্চশিক্ষিত কিন্তু মেরুদণ্ডহীন এক যুবক। 27 বছর বয়সের এই সুপুরুষটি আসলে তার মামার হাতের পুতুল, যাকে তার শিক্ষক ব্যঙ্গ করে বলতেন মাকাল ফল। মামা, যিনি অনুপমের জীবনের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, যার কাছে আভিজাত্যের চেয়ে সোনার গয়নার ওজন আর পণের টাকা অনেক বেশি বড়। তিনি এই গল্পের প্রধান ভিলেন। বিনু দাদা, অনুপমের পিস্তুত ভাই, যার জহরির চোখ আর মার্জিত রুচির উপর অনুপম অন্ধ বিশ্বাস রাখে। তিনি প্রথম মেয়ে দেখতে যান। হরিশ, আসর জমাতে ওস্তাদ, অনুপমের বন্ধু, যে কানপুরে থাকে। এই মানুষটি প্রথম কল্যাণীর খবর নিয়ে আসে। শম্ভুনাথ সেন, কল্যাণীর বাবা, পেশায় ডাক্তার। তিনি শান্ত কিন্তু প্রচণ্ড আত্মমর্যাদাশীল ব্যক্তিত্ব। কল্যাণী, আমাদের গল্পের প্রাণ, যাকে আমরা চিনি অপরিচিতা নামে। সে অবলা কোনো মেয়ে নয়, বরং আত্মসম্মানী আর সাহসী এক আধুনিক নারী, যে একটা সময় পর বিয়ে নয়, বরং দেশমাতৃকার সেবাকেই নিজের জীবনের ব্রত করে নেয়। চলো এবার গল্পটা শুরু করা যাক। গল্পটা শুরু হয় একটা স্বীকারোক্তি দিয়ে। স্বীকারোক্তিটা অনুপমের। আজ আমার বয়স 27 মাত্র। এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে। কিন্তু সে আরও বলছে, তার জীবনের একটা বিশেষ মূল্য আছে। এটা সেই ফুলের মতো, যার বুকের উপর একবার একটি ভ্রমর এসে বসেছিল। সেই পদক্ষেপের স্মৃতিটুকু তার হৃদয়ের মাঝখানে চিরদিন মধুগন্ধি হয়ে আছে। অনুপমের বাবা ছিলেন গরিব, পরে অবশ্য ওকালতি করে অনেক টাকা রোজগার করেছিলেন, কিন্তু তা ভোগ করার আর সেই সময়টুকু তিনি পাননি। মৃত্যুই ছিল তার প্রথম অবকাশ। মানে সারা জীবন তিনি এত কাজ করেছেন যে মরার আগে বিশ্রাম নেওয়ার সময়টুকু তার ছিল না। তারপর থেকে মামাই অনুপমের সব। মামা হে বললে হে, মামা না বললে না।
কলেজে পড়ার সময় পণ্ডিত মশাই একদিন অনুপমকে ব্যঙ্গ করে বলেছিলেন মাকাল ফল, মানে বাইরে চকচকে ভেতরে একেবারে ফাঁকা। সেই পরিচয়টা যে কতটুকু সত্যি তা পরের ঘটনাগুলো পড়লেই বোঝা যায়। একদিন অনুপমের বন্ধু হরিশ কানপুর থেকে ছুটিতে এসে হাসি মুখে বলল, ওহে মেয়ে যদি বলো, একটি একদম খাসা মেয়ে আছে। অনুপমের বুকে সেদিন নতুন বসন্ত এলো। মেয়ে দেখতে পাঠানো হলো বিনু দাদাকে। ফিরে এসে জানালেন, মন্দ নহে, খাঁটি সোনা বটে। মামার মনও নরম হলো, পনের কথাবার্তা পাকা হলো, বিয়ের দিন ঠিক হলো। কিন্তু মজার ব্যাপার কি জানো, বিয়ে ঠিক হওয়া থেকে বিয়ের দিন পর্যন্ত অনুপম একবারও কল্যাণীকে দেখেনি। বিনু দাদা দেখেছেন, মামা সব ঠিকঠাক করেছেন, কিন্তু যার সাথে সারা জীবন কাটাবে সে কেমন মানুষ সেটা অনুপমের কাছে ছিল সম্পূর্ণ অজানা। মনে মনে দেখার আগ্রহ ছিল প্রচণ্ড, কিন্তু সুযোগ হয়নি। তারপর আসলো সেই শুভ লগ্ন। বরযাত্রীর দল রওনা হলো। অনুপমের বুকে তখন নতুন পাতার মতো এক অজানা কাঁপন। আজ তার জীবনের সবচেয়ে বড় দিন। আজই হয়তো প্রথমবার দেখবে তাকে। কিন্তু সে আনন্দ বেশিক্ষণ টিকল না, কারণ বিয়ের কাজ শুরু হওয়ার আগেই অনুপমের মামা এক অদ্ভুত কাণ্ড করে বসলেন। তিনি সাথে নিয়ে এলেন একজন শেকড়া বা স্বর্ণকারকে। আসলে মামার মনে ছিল ঘোর সন্দেহ, শম্ভুনাথ বাবু যদি গয়নায় কোনো ফাঁকি দিয়ে দেন, যদি ওজনে কম দেন, কিংবা নকল গয়না গুছিয়ে দেন। এই এক সন্দেহের আড়ালে সেদিন পণের রূপটা নগ্নভাবে ফুটে উঠল সবার সামনে। কিন্তু গয়না পরীক্ষা শুরু করার আগেই শম্ভুনাথ বাবু অনুপমকে পাশের ঘরে ডেকে নিলেন। তার চোখের দিকে সরাসরি তাকিয়ে শান্ত কিন্তু গভীর সুরে প্রশ্ন করলেন, তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন, ইহাতে তুমি কি বলো? অনুপম তখন কি করল? সে কোনো প্রতিবাদ করল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার এই নীরবতা আসলে মামার সেই হীন প্রস্তাবকেই সমর্থন জানালো। শম্ভুনাথ বাবু বুঝে নিলেন অনুপম মানুষ হিসেবে ঠিক কতটা মেরুদণ্ডহীন। এরপর শম্ভুনাথ বাবু নিজেই কল্যাণীর গা থেকে সব গয়না খুলে এনে পরীক্ষার সামনে রাখলেন। শেকরা একে একে সব পরখ করে রীতিমতো অবাক। এসবে কোনো খাদ নেই, এমন খাঁটি সোনা আজকালকার দিনে দেখাই যায় না। কিন্তু ঠিক শেষ মুহূর্তে একজোড়া ইয়ারিং হাতে তুলে সে বলে উঠল, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে। আর এখানেই ছিল গল্পের সবচেয়ে মজার ব্যাপার, কারণ ওই ইয়ারিং জোড়া শম্ভুনাথ বাবু দেননি। ওটা ছিল অনুপমদের পক্ষ থেকে কল্যাণীকে দেয়া আশীর্বাদের গয়না। অর্থাৎ নিজের দেয়া গয়নাকেই নিজের শেকরা দিয়ে পরীক্ষা করিয়ে মামা আসলে সেদিন নিজেকেই চোর প্রমাণ করলেন। মামা যখন নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত মুখে অনুপমকে বিয়ের আসরে বসতে বললেন, তখন শম্ভুনাথ সেন বাধা দিলেন। তার মর্যাদায় ততক্ষণে চরম আঘাত লেগে গেছে। তিনি শান্ত কিন্তু বজ্রকঠিন কণ্ঠে জানিয়ে দিলেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। মামা তখন আকাশ থেকে পড়লেন। এটাকে সেলফ ঠাট্টা মনে করলেন, কিন্তু শম্ভুনাথ সেন শান্তভাবে মনে করিয়ে দিলেন, ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। মুহূর্তেই সব লণ্ডভণ্ড হয়ে গেল। বরযাত্রী ফিরে এলো কনে ছাড়াই। একবার ভাবো, বিয়ের একদম শেষ মুহূর্তে এসেও অনুপমের সাথে কল্যাণীর দেখাটা হলো না। সে অনুপমের কাছে এক রহস্যময়ী অপরিচিতা হয়েই রইল। বিয়ের আসর থেকে বরযাত্রী বিদায় নিল ঠিকই, কিন্তু ঝড় থামল না। বাড়ির সকলে তো রাগে আগুন, বলতে লাগলো, দেখি মেয়ের বিয়ে এখন তিনি কেমন করে দেন। কিন্তু মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই, তার শাস্তির উপায় কি? তারা চেয়েছিলেন শম্ভুনাথ বাবুকে উচিত শিক্ষা দিতে, কিন্তু যার মনে লোকলজ্জার ভয় নেই তাকে কাবু করা যে অসম্ভব। আর অদ্ভুত ব্যাপার হলো, অনুপম নিজেও ভেতরে ভেতরে সেই আক্রোশ পুষে রেখেছিল। সে মনে মনে কামনা করত শম্ভুনাথ বাবু যেন কোনোভাবে একদম জব্দ হয়ে তাদের পায়ে এসে পড়েন। তিনি যেন হাত জোর করে মেয়ের বিয়ে দেওয়ার জন্য অনুনয় বিনয় করেন। আর অনুপম তখন মহানুভবতা দেখিয়ে কল্যাণীকে গ্রহণ করে।
অনুপমের মনে এই আক্রোশ ছিল, কিন্তু এই আক্রোশের পাশাপাশি অনুপমের মনে বইছিল আরও একটা কোমল স্রোত। তার মন সারাক্ষণ পড়ে থাকত সেই দেওয়ালের আড়ালে থাকা মেয়েটির কাছে, যাকে সে দেখেনি, কিন্তু যার অস্তিত্ব সে প্রতিটি মুহূর্তে অনুভব করত। সে বিনু দাদাকে কল্যাণীকে নিয়ে প্রশ্ন করে করে অস্থির করে তুলত। হরিশের কাছে অনুপম একটা গোপন খবর শুনেছিল। মেয়েটিকে নাকি অনুপমের ফটোগ্রাফ দেখানো হয়েছিল এবং সে তা পছন্দও করেছিল। অনুপম নিরালা দুপুরবেলায় একা ঘরে বসে কল্পনা করত, কল্যাণী নিশ্চয়ই একা ঘরে দরজা বন্ধ করে সেই ছবিটা লুকিয়ে দেখছে। যখন সে ঝুঁকে পড়ে দেখে, তখন তার মুখের দুই পাশ দিয়ে এলোচল এসে কি ছবির উপর পড়ছে না, আর বাইরে কারো পায়ের শব্দ পেলেই কি সে তাড়াতাড়ি আঁচলের নিচে ছবিটা লুকিয়ে ফেলছে না। এই অদেখা প্রেমের টানেই অনুপমের একঘেয়ে দিনগুলো কাটতে লাগলো। বিয়ে ভাঙার বছরখানেক পর তার মা ঠিক করলেন তীর্থে যাবেন, আর এই যাত্রার সমস্ত দায়িত্ব পড়ল অনুপমের উপর। কেন জানো? কারণ মামা এবারও হাওড়ার পুল পার হন নাই। মামা তার সারা জীবনে এই একটি গণ্ডির মধ্যেই নিজেকে আটকে রেখেছেন। তার কাছে কলকাতার বাইরের পৃথিবীটা যেন অস্তিত্বহীন। মামার এই ঘোরকুনো স্বভাবের কারণেই অনুপম প্রথমবারের মতো তার ছায়া থেকে বেরিয়ে আসার সুযোগ পেল। রেলগাড়িতে মা ঘুমাচ্ছিলেন, কিন্তু অনুপমের চোখে ঘুম নেই। হঠাৎ রাতের অন্ধকারে কোনো এক স্টেশনে তার তন্দ্রা ভেঙে গেল, আর ঠিক সেই মুহূর্তে অন্ধকার ভেদ করে এক সুধাময় কণ্ঠ বেজে উঠল, শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। অনুপমের মনে হলো এ যেন কোনো সাধারণ মানুষের গলা নয়, এ যেন এক জাদুকরী সুর, যা তার সারা জীবনের চেনা। সে লিখল, শুনিলেই মন বলিয়া ওঠে, এমন তো আর শুনি নাই। সেই অদ্ভুত সুন্দর সুরের টানে সে বেকুল হয়ে স্টেশনের প্ল্যাটফর্মে উঁকি দিল, কিন্তু কাউকেই দেখতে পেল না। শুধু সেই একটি বাক্য তার কানে সারা রাত বাঁশির মতো বাজতে লাগলো, জায়গা আছে। পরদিন সকালে বড় স্টেশনে গাড়ি বদল করতে গিয়ে অনুপমরা পড়লেন ঘোর বিপদে। ফার্স্ট ক্লাসে কোনো জায়গা নেই, মালপত্র নিয়ে মা তো ভয়েই অস্থির। ঠিক এমন সময় সেকেন্ড ক্লাসের এক কামরা থেকে সেই পরিচিত কণ্ঠটি আবার শোনা গেল, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। অনুপম আর দেরি না করে মাকে নিয়ে সেই কামরায় উঠে পড়ল। সেখানে সে দেখল এক অপূর্ব সুন্দরী মেয়েকে, যার দুচোখে এক অদ্ভুত তেজ আর ঠোঁটে সহজ হাসি। মেয়েটি একদল ছোট ছোট মেয়েকে ছবিওয়ালা গল্পের বই দেখাচ্ছিল, আর তাদের সাথে হেসে হেসে কথা বলছিল। অনুপম মুগ্ধ হয়ে ভাবল, এতক্ষণ সে যাকে সুর হিসেবে জানত, আজ তাকে চোখের সামনে দেখল। গাড়ি ছাড়ার ঠিক আগে ঘটল এক ঘটনা। এক দেশি রেলওয়ে কর্মচারী কামরার সামনে এসে লটকে দিল 2টা টিকিট, বলে উঠল, কামরাটি আগে থেকেই 2 সাহেবের জন্য রিজার্ভ করা। অনুপম তো ভয়ে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু সেই মেয়েটি অকুতভয় হয়ে প্রতিবাদ করে স্টেশন মাস্টারকে ডেকে আনল। সে সরাসরি বলল, এ গাড়ি আগে থেকে রিজার্ভ করা, এটা মিথ্যা কথা। শুধু তা নয়, সে সাহসের সাথে সেই নাম লেখার টিকিট দুটি কামরা থেকে তুলে নিয়ে প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলে দিল। বড় সাহেবের আর্দালিরা এসেও তার তেজের কাছে হার মানল। অনুপম শুধু বিস্ময়ে তাকিয়ে দেখল, একলা একটা মেয়েও সমাজ আর অন্যায়ের বিরুদ্ধে কতটা অটল হতে পারে। অবশেষে ট্রেন কানপুর স্টেশনে পৌঁছালো। মেয়েটি নামার প্রস্তুতি নিচ্ছিল। অনুপমের মা আর কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি মা? মেয়েটি শান্তভাবে উত্তর দিল, আমার নাম কল্যাণী। মা আবার জিজ্ঞেস করলেন, তোমার বাবা? উত্তর এলো, তিনি এখানকার ডাক্তার, তাহার নাম শম্ভুনাথ সেন। অনুপম আর মা দুজনেই যেন স্তব্ধ হয়ে গেলেন। একে অদ্ভুত যোগাযোগ। এই সেই মেয়ে যাকে তারা পণের লোভে অপমান করে বিয়ের আসর থেকে ফিরিয়ে দিয়েছিল। অনুপম বুঝতে পারল সে কাকে হারিয়েছে। অনুপম আর ফিরে যেতে পারল না। সে মামার নির্দেশ অমান্য করে, তার অনুশাসন তুচ্ছ করেই কানপুরে রয়ে গেল। শম্ভুনাথ সেনের কাছে গিয়ে সে বারবার ক্ষমা চাইল। শম্ভুনাথ বাবুর হৃদয় গলল, কিন্তু কল্যাণী স্পষ্ট জানিয়ে দিল সে বিবাহ করিবে না, কারণ মাতৃআজ্ঞা। কল্যাণী তখন নিজের জীবন উৎসর্গ করেছে দেশমাতৃকার সেবা আর মেয়েদের শিক্ষার কাজে।
সে পরাধীন দেশ আর সমাজের শিকল ভাঙার ব্রত নিয়েছে। গল্পের শুরু হয়েছিল যখন অনুপমের বয়স 23 আর আজ তার বয়স 27। এই 4 বছরে অনুপম বদলে গেছে। সে এখন কল্যাণীর আজ্ঞা পালন করে, তার শিক্ষার কাজে সাহায্য করে। সে জানে সে কল্যাণীকে কোনোদিন স্ত্রীরূপে পাবে না, কিন্তু তাতে তার কোনো আক্ষেপ নেই, কারণ সেই ট্রেনের কামরায় শোনা একটি বাক্যই এখন তার জীবনের ধ্রুবতারা। জায়গা আছে। অনুপম তৃপ্তির সাথে শেষ করে এই বলে, ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। আর এভাবেই এক অপরিচিতা মেয়ের সাহসে আমাদের গল্পের নায়ক একজন সত্যিকারের মানুষ হয়ে উঠল। গল্প তো শেষ হলো, কিন্তু তুমি কতটা মনে রাখতে পারলে? চলো একটু ব্রেইন এক্সারসাইজ করি। এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারলেই বুঝতে পারবে তোমার প্রস্তুতি কমপ্লিট। নাম্বার 1, পণ্ডিত মশাই কেন অনুপমকে মাকাল ফল বলেছিলেন? নাম্বার 2, বিয়ের আসরে সেই ইয়ারিং জোড়া আসলে কাদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল? নাম্বার 3, ট্রেনের কামরায় কল্যাণীর বলা সেই জাদুকরী বাক্যটি কি ছিল যা অনুপমের জীবনে ধ্রুবতারা হয়ে গেল? এই 3টি প্রশ্নের উত্তর এখনই কমেন্টে লিখে জানাও, দেখি কার উত্তর কতটা সঠিক এবং গোছানো হয়। আজ এ পর্যন্তই। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নোট আমি পিডিএফ আকারে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারো। সবসময় মনে রাখবে, পড়াশোনা কেবল মুখস্থ করার বিষয় নয়। যদি গল্পের মতো করে বিষয়গুলো বুঝে নাও, তবে পড়াশোনা হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে সহজ এবং আনন্দের কাজ। তোমাদের বইয়ের প্রতিটি অধ্যায় আমরা এভাবেই একে একে শেষ করব আমাদের বিশেষ সিরিজ গল্পে গল্পে বাংলাতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে ব্রিলিয়ান্ট। টাটা।